সাম্প্রতিককালে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। তো এই ডিলটি পর্যবেক্ষকরা মনে করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র উম, এলাকায় নিরাপত্তার ইস্যুতেই নয়, এর আরো ফার রিচিং অনেক রেমিফিকেশন আছে বা থাকবে। তো আপনারা জানেন যে পাকিস্তান একটি একমাত্র মুসলিম মেজরিটি, যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, সেখানে তারা ওপেনলি আর কি অ্যাটলিস্ট যে তাদের কাছে পারমাণবিক আণবিক অস্ত্র রয়েছে। আবার সৌদি আরব মুসলমান দেশগুলোর ভিতরেও একটি বিশেষ স্থান অধিকার করছে। তো চুক্তির একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে কারো বিরুদ্ধে, মানে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে সৌদি আরব ধরে নেবে এটা তার বিরুদ্ধে আগ্রাসন হচ্ছে, অ্যাক্ট অফ ওয়ার অন ইটসেলফ, অ্যান্ড ভাইস ভার্সা। সৌদি আরবের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে পাকিস্তান এটা ধরে নেবে যে পাকিস্তানের বিরুদ্ধে এটা অ্যাটাক হচ্ছে। আমাদের সাথে আজকে কথা বলছেন আপনাদের পরিচিত মুখ অভিক রহমান। তো অভিক ভাই, জি। ধন্যবাদ আমাকে আপনার এই আহ, প্রোগ্রাম নিউ ভিউয়ে তো আমন্ত্রণ জানানো। আপনার আপনার টু সেন্স অন এই এই ডিলটার ব্যাপারে, এটার আচ্ছা। আসল কত কত দূর কি ইম্প্যাক্ট আছে? আচ্ছা, এটা নিয়ে অনেক কনফিউশন ও আছে। এটা যেমন সরাসরি অনেক কথা আছে, ডিলে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আহ, কিন্তু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। মানে এটা হঠাৎ করে অনেকের কাছে এটা কি হয়ে গেল, হঠাৎ করে কেন হলো, এই সমস্ত ব্যাপারগুলো রয়ে গেছে। তো আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে অনেক কিছু ক্লিয়ার হয় আর কি আমাদের সাথে। যেমন 98-এ পাকিস্তান তার নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করলো এবং বোম একটা টেস্ট করলো, নিউক্লিয়ার বোম 98-এ। তো ওইটা নিয়ে তো আরো অনেক আচ্ছা, কিছু আছে। অভিক ভাই, এই নিউক্লিয়ার বোমের কার্যক্রম তো আরো আগের থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মানে কিন্তু ইন্ডিয়ার টেস্ট একটা যেটা, রেসপন্সে আর কি। রাইট, ইন্ডিয়ার ওটা ইন্ডিয়া 70s, যখন, না, সেটা 80s-এ। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ার ইয়াতে ওইটা হয়েছে। ওই যে মানে যুদ্ধের পরে, অ্যাকচুয়ালি 71-এর যুদ্ধের পরে। মানে পাকিস্তান মোটামুটি ইন্ডিয়া যখন বিস্ফোরণ ঘটালো, পাকিস্তানের একটা ফেস, পাকিস্তানের কাছে প্রিপারেশন ছিলই আর কি আগে। মানে এরকমই আমরা হুম। জানি আব্দুল কাদের হ্যাঁ, খান হ্যাঁ, এন্ড হ্যাঁ, হ্যাঁ, আদার্স রাইট। এনারা এনারা ইয়ে করেছিলেন। তো আমরা মূল আলোচনায় ফেরত আসছি। হ্যাঁ, তারপরে ওনাদের ছিল যেমন প্রফেসর সালামও ছিলেন প্রফেসর সালাম। অ্যাটমিক অ্যাটমিক ইয়েতে। তো ওনাদের একটা ভালো ভূমিকা ছিল অবশ্যই। আহ, তো সেটা আহ, পরবর্তীতে 98-এ পাকিস্তান টেস্ট করে, নিউক্লিয়ার টেস্ট, এবং যার ফলে আহ, ও পাকিস্তানের উপরে সমস্ত পশ্চিমাঞ্চল এবং নিউক্লিয়ার এগুলো ওরা ব্যান দিয়ে দেয়, যে পাকিস্তানে যেমন তেল যাবে না, এই যাবে না, সে যে যেভাবে ব্যান হয় আর কি, বিভিন্ন ইকোনমিক অ্যান্ড আদারওয়াইজ। তো ওই সময়ে একমাত্র সৌদি আরব এগিয়ে আসে, পাকিস্তানকে ফ্রি অয়েল দিত তারা, মানে তেল দিয়ে সাহায্য করতো। এবং এই নিউক্লিয়ার সেকেন্ড টেস্টার জন্য তারা প্রবাবলি 3.4 বিলিয়ন অর সামথিং এরকম টাকা দিয়েছে, ডলার। টাকা না তো, ডলার দিয়েছে এই নেক্সট টেস্ট এগিয়ে নেওয়ার জন্য। তো ঐতিহাসিক ভাবে দেখা যায় যে নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে পাকিস্তানের সাথে সৌদি আরব এর সম্পর্ক ঐতিহাসিক ভাবেই আছে। এবং তারপরে একটা ডিফেন্স আহ ইয়েও আছে, কোঅপারেশনও আছে, যার ফলে ইরান ইরাক যুদ্ধে পাকিস্তানের 10,000 সোলজার মানে বুট অন দা গ্রাউন্ড ছিল আর কি সৌদি আরবে, ফর দেয়ার সিকিউরিটি প্রোটেকশন এন্ড আদার থিংস। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু মানে কন্টিনিউয়াস না, এটা তো আজকের না, এটা হ্যাঁ, আমরা কন্টিনিউয়াস। আমরা তো এটাও জানি যে যখন কাবা শরীফ দখল হয় সেভেন্টিজে, হুম, হুম, তখনও হুম, পাকিস্তান এখানে একটা রোল প্লে করেছিল। রাইট, পাকিস্তানি রাইট, সোলজার্স। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এখন যেই জিনিসটা হলো এটা হচ্ছে যে আহ, পাকিস্তানের সাথে যেই আলাপ আলোচনাটা ছিল বা যেই প্রক্রিয়া ছিল সেটাকে আরো এক্সটেন্সিভ করা হয়েছে। যেমন মানে এই প্রোগ্রাম অনুযায়ী বা এই কন্ট্রাক্ট অনুযায়ী সৌদি আরব
অলমোস্ট $20 বিলিয়ন একটা ইয়ে করবে, ওখানে ইনভেস্ট করবে বা ওখানে খরচ করবে বিভিন্ন ভাবে মিসাইল তৈরি এবং ইভেন ইনফ্রাস্ট্রাকচার, মানে ইনফ্রাস্ট্রাকচার না তো, মানে টেকনোলজি ট্রান্সফার এবং আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই সমস্ত কারণে প্রায় 20 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট নিয়েছে সৌদি আরব এন্ড পাকিস্তান জয়েন্টলি। এবং এখানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট এবং এর সাথে চাইনিজদের সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে। এবং ফলে চাইনিজরাও কিন্তু এই প্যাক্টকে তারা আমন্ত্রণ জানিয়েছে এবং তারা পজিটিভ ভাবেই নিয়েছে। আর ব্যাপারটা হলো যে কেন, ওয়াই? সৌদি আরবে যেহেতু অনেকদিন ধরেই পাকিস্তানের সাথে ডিফেন্স নিয়ে সম্পর্ক, এবং বোঝাই যাচ্ছে যে ঐতিহাসিকভাবে যে নিউক্লিয়ার প্রোগ্রামটাও সৌদি আরবের পয়সায় পাকিস্তান করেছে। এবং আমরা যে বুঝতে পারছি পাকিস্তান সোলজার এত স্ট্রং কেন, বা পাকিস্তান আর্মি এত স্ট্রং কেন, ইট ইজ এ টোটালি সিকিউরিটি পারপাস সিচুয়েশন। আর সৌদি আরবের সাথে অন্যান্য দেশ, যেমন রিসেন্টলি দেখলাম যে আহ, ইরান ইরানের যিনি চিফ সিকিউরিটি চিফ, উনি সরি সৌদি আরবের বাদশাহ প্রিন্স ক্রাউন প্রিন্সের সাথে যে দেখা করেছেন, ওইটাও সিকিউরিটি প্যাক্টের আওতায়, বা প্যাক্টের ডিফারেন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হবে। এবং এর সাথে সাথে আমরা দেখেছি যে পাকিস্তান কিন্তু ইরানকে, যখন ইসরায়েলের অ্যাটাক হলো, পাকিস্তান ইরানকে কিন্তু অল রাইট সাপোর্ট দিয়েছে। ইভেন দে সে দ্যাট উই আর রেডি টু প্রোভাইড নিউক্লিয়ার এন্ড থিংস লাইক দিস। ইভেন এখন দেখেন যে, যদিও আমরা ফোকাস করছি এখানে, তারপরেও একটু একটু কয়েকটা কথা বলে দিতে হয়, কারণ কারেন্ট থিংস তো অনেক কিছু ঘটছে। আফটার দি কাতার অ্যাটাক, রাশিয়া বলেছে যে দে উইল প্রোভাইড এনিথিং টু দিস মিডল ইস্ট। ইভেন ইরানকে বলেছে যে আমরা নিউক্লিয়ার যেই মানে যেই পরিশুদ্ধ নিউক্লিয়ার লাগে, অ্যাটম বোম বা এগুলো তৈরি করার জন্য, সেগুলো আমরা প্রোভাইড করব। রাশিয়ার যে ফরেন মিনিস্টার, উনি বলেছেন রিসেন্টলি। তো ঘটনা ঘটছে, এবং এটা তো ছিলই, বাট ঘটনা ঘটছে রিসেন্টলি কাতার দোহাতে যে অ্যাটাকটা হলো হামাসের সাথে মিটিং করার সময়। তো সেটা আসলে একটা বড় ধাক্কা দিয়েছে, কারণ কাতারে অলমোস্ট ট্রিলিয়ন বিলিয়ন ডলার্স, বিলিয়ন না ট্রিলিয়ন ডলার্স এর আহ, উম, আহ, খরচ করছে কাতার আমেরিকান বেইজের জন্য। এবং মিডল ইস্টের সবচেয়ে বড় বেইজটা হচ্ছে আমেরিকান বেইজ, এয়ারফোর্স বেইজ। কিন্তু এই অ্যাটাকটা, তারাও কিছু বেইজেরও কোনো টেকনোলজি কাজ করলো না। যেহেতু সবাই ধরেই নিচ্ছে যে হ্যাঁ আমেরিকানরা তো তাদের অ্যাটলিস্ট প্রোটেক্ট করবে, বা সেই জিনিসটা তো তারা টের পাবে। তো বেইজের টেকনোলজি যখন কাজ করলো না, তো কাতার থিঙ্কিং যে কি হলো জিনিসটা, তাহলে তো আমাদের সিকিউরিটি তাহলে কার সাথে কি। সৌদি আরবেরও ওই একই অবস্থা হয়েছে। সৌদি আরব এই এক্সাম্পল থেকে দেখলো যে এটা তো রিস্কি হয়ে যায়। আহ বিশেষ করে যদি এরকম অবস্থা হয়, ইসরায়েল যদি সবাইকেই মারতে থাকে, তাহলে তো এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। সো যার কারণে সৌদি আরব এটাকে আবার একটু অ্যাগ্রেভেট করলো, বা একটু ইয়ে করলো যে না ঠিক আছে, উই হ্যাভ এ, কারণ আপনারা জানেন অলিখিত বা লিখিত যেভাবেই হোক, আর সবাই জানে এটা, মানে ওপেন সিক্রেট, ইসরায়েল পজেস নিউক্লিয়ার বম, যদিও তারা কোনো ট্রিটি করে নাই বা ডিক্লেয়ার করে নাই, কিছুই করে নাই, জাস্ট আন্ডারগ্রাউন্ড। কিন্তু এভরিবডি নোজ। তো এই পাওয়ারটা সবাইকে ইয়ে করছে আর কি, মানে আহ, আতঙ্কিত করছে অন্যান্য যে মিডল ইস্টের দেশ আছে। এবং ইসরায়েলের সাথে মিডল ইস্টের বর্ডার কান্ট্রি গুলার আছে, কনফ্লিক্ট আছে, হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছিল। কিন্তু এখন যেই অ্যাটাকটা হলো কাতারে, সেটা হচ্ছে গালফ গালফ কান্ট্রি, মানে ইট এক্সটেন্ড দি অ্যাটাক অ্যান্ড দি এরিয়া। সো এখন এটা নিয়ে যেমন ইউএইও চিন্তা করছে, আরব আমিরাত, যে কি করবে। মানে এদের কান্ট্রি গুলো এখন একটা মানে কি বলবো, একটা সিকিউরিটি অ্যাটাকের ভয়ে আছে। এবং ভয় থাকাটা স্বাভাবিক, কারণ হচ্ছে জিনিসটা। আর সৌদি আরব এই যে মানে সৌদি আরবের ভয় একটা অবশ্যই আছে, কারণ সৌদি আরবের সাথে
এই রিসেন্টলি ইন্ডিয়ান একটা ম্যাগাজিন মানে নিউজ পেপার আর্টিকেল দেখলাম, ওদের মোটামুটি একজন খুব নামকরা অ্যাম্বাসেডর, নামটা আমি এখন মনে করতে পারছি না। তো উনি লিখেছেন যে কি বিশাল সামথিং, তো উনি লিখেছেন যে আম, আহ, যে সৌদি আরব মানে ইসরায়েল অনেককে ইয়ে করছে, মানে অ্যাটাক করছে বা হোয়াটএভার, কিন্তু ইসরায়েল ইজ নট মানে কারোর জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট না। কিন্তু দেখা যায় যে নেতানিয়াহু উনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে উনি বড় মানে বৃহৎ ইসরায়েল যেটাকে বলে, এটা ম্যাপও উনি ডিক্লেয়ার করেছেন, ইভেন ইউএনএ দেখিয়েছেন। এছাড়াও এবং এর ভিতরে কিন্তু সৌদি আরব পড়ে যায়, ওই ম্যাপের ভিতরে চলে আসে। তো এই সমস্ত ব্যাপারে এবং এখন দেখেন ইরানের যে সিকিউরিটি চিফ উনিও সৌদি আরবের সাথে কথা বলেছেন। সৌদি আরব মানে আমরা এখানে কিন্তু আরেকটা ডাইমেনশন দেখতে পাচ্ছি এট দ্য সেম টাইম। পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো, তার কারণ হচ্ছে পাকিস্তানে শিয়া সম্প্রদায় আছে অনেক, সুন্নি না, সম্প্রদায় তো কিন্তু আছে। এখানে একটু থামাই আপনাকে। আহ, এই পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক তো আসলে কতটা ভালো এটা তো নিয়ে প্রশ্ন আছে। এবং আমার যেটা অভিজ্ঞতা, সেখানে শিয়া সম্প্রদায় কিন্তু পাকিস্তানের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আফটার ইরান, সবচেয়ে বেশি শিয়া আছে। তারা খুব একটা ভালো নাই কিন্তু, তারা মেইন স্ট্রিমে অত আসতে পারছে না। বাট সেটা সেটা অন্য প্রসঙ্গ। এই ইরানের চাবাহার পোর্ট আর পাকিস্তানের গোয়াদার নিয়ে কিন্তু দেয়ার আর সাম ইস্যুস ইনভলভ। তো এখন কতটা ভালো তাদের সাথে সম্পর্ক, এটা আরেকটু ব্যাখ্যা করলে আচ্ছা, ভালো হয়। হ্যাঁ, না এটা একটা ভালো ইন্টারেস্টিং ইস্যু, আমি হয়তো পরবর্তীতে এটা কাজ করতাম। আহ ব্যাপারটা হচ্ছে যে আহ, চাবাহার যেটা সেটা ইরানের ভিতরে, এই পোর্টটা ইম্পর্টেন্স পেলো কিভাবে? যখন ইরানে আমেরিকান ব্যান চলছে, স্যাংশন চলছে, তখন ইন্ডিয়া একটা প্রপোজাল দিল আমেরিকাকে টু ট্যাকেল বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অফ চায়না। চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে সেন্ট্রাল এশিয়ায় যাওয়ার একটা ইনিশিয়েটিভ। এবং আফগানিস্তান এখন তালেবান সরকারের সাথে চায়নার সম্পর্ক খুবই ভালো, তারা ওইখানে এক্সকাভেশন করছে, রোড টোড তৈরি করছে, রেল লাইন তৈরি করছে। তো মানে এবং আফগানিস্তান বুঝতে পারছে যে আফগানিস্তান, আপনি জানেন যে তাদের মেইন প্রোডাকশন বা একসময় ছিল পপি চাষ, ওরা এখন ওইটাকে 30%-এ নামিয়ে নিয়ে এসেছে। মানে ওদের ইকোনমি এখন হচ্ছে রেয়ার আর্থ এবং আদারওয়াইজ মানে এক্সকাভেশনের মাধ্যমে ওরা যা ম্যাটেরিয়াল পাচ্ছে, কারণ ওখানে প্রচুর ম্যাটেরিয়াল আছে। তো এই সমস্ত জিনিসে এখন চাইনিজরা ওদেরকে বলছে যে তোমরা এগুলা করো। আর এই এইটার এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়া প্রপোজ করলো যে চাবাহার ইরানের এই পোর্টে ইন্ডিয়া যদি সিতে চলে যেতে পারে, অ্যারাবিয়ান সি দিয়ে বা এদিক দিয়ে ওদের ওয়েস্ট দিয়ে, অ্যাভয়েডিং পাকিস্তান and going through Iran, and then from there they will connect to Afghanistan by road. এবং ওইখানে তারা এই জন্য আফগানিস্তানের সাথে একসময় দেখবেন যে ইন্ডিয়ানদের খুব ভালো রিলেশন ছিল, এবং তারা ওইটা বুঝাতে পেরেছিল যে দেন ইউ উইল বি কানেক্টেড থ্রু দিস। এবং ইরানকেও বুঝাতে পেরেছিল যে দেন দেয়ার উই ক্যান বাই অয়েল ফ্রম ইউ থ্রু দিস পোর্ট, অ্যান্ড দেয়ার উইল বি এ কানেক্টিভিটি অ্যান্ড ইউ ক্যান সেল ইউর অয়েল। এবং তারা এটা করতে যে আমেরিকাকে বুঝালো যে তোমরা তো ইরানের স্যাংশন দিয়ে রেখেছো, কিন্তু এই পোর্টটা স্যাংশনের বাইরে রাখো, সো দ্যাট উই ক্যান মাঝখানে ক্রিয়েট। ট্রাম্পও নয় কিছু বলেছে ইয়ে নিয়ে, হ্যাঁ, চাবাহার নিয়ে। হ্যাঁ, তো এই 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 ছিল আমেরিকার সাথে একটা নেগোসিয়েশন যে শুধু চা বাহারটা স্যাংশনের বাইরে থাকবে বিকজ অফ ইন্ডিয়ান গুডস এন্ড থিংস লাইক দিস, এটা যাবে এবং এই প্ল্যানটা করা ছিল। এখন ট্রাম্প এই রিসেন্টলি 29শে সেপ্টেম্বর থেকে উনি আবার এই ইয়েটা প্রত্যাহার করে নিয়েছেন, যে মানে চাবাহারের উপরে যে স্যাংশন, ওয়েভারটা ছিল, হ্যাঁ ওটা হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে। ওয়েবারটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে। যার ফলে যেটা হয়েছে যে সেপ্টেম্বর 29-এর পরে এখানে যে ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার যা যা ছিল সবকিছুই অফ হয়ে যাবে।
দেয়ার ওয়ন্ট বি এনিথিং, এবং অনেক কোম্পানি এখানে কাজ করছিল, অনেক কিছু হচ্ছিল। এবং ইন্ডিয়ার যেই মানে এই যে এই কানেক্টিং রোড এগেনস্ট বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের, এটা এগেনস্ট বললে অনেকে বলবে যে না এটা তো এগেনস্ট না, এটা প্যারালাল হলে অসুবিধা কি। হ্যাঁ, সেটাও হতে পারে, প্যারালালও হতে পারে, দিস কুড বি। বাট মানে একই জায়গা থেকে দুই জাতীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, এবং সবগুলাই আফগানিস্তানে গিয়ে মিলছে, এইদিকে ইরান দিয়ে মিলছে, ওইদিকে পাকিস্তান দিয়ে মিলছে, সেটা একটা কোয়েশ্চেন তৈরি করে অবশ্যই। তো যাই হোক, এখন এই অবস্থায় চা বাহারটা বন্ধ হয়ে যাবে, চা বাহার থেকে যেই কার্যকলাপ হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। এবং যার ফলে আহ ইন্ডিয়ার যে চিন্তা ভাবনা ছিল সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পাকিস্তানের সাথে সৌদি আরব, এবং সৌদি আরবের সাথে ইরান, এরা যদি একসাথে কাজ করে, প্রবাবলি করবে, কারণ যেভাবে কমিউনিকেশন, এটা বেশি দিন না কিন্তু দুই একদিনের ভিতরে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোতে যা দেখা যায় যে দেয়ার উইল বি, এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে সৌদি আরব আর ইরান তো আমরা জানি ঐতিহাসিক ভাবে মানে ইসলামের সৃষ্টির প্রথম থেকেই এই ফাইটটা চলে আসছে। ফাইট মানে সৌদি আরব ইরান না, বাট মানে শিয়া সুন্নি, এই যে একটা সেক্টরিয়াল ফাইট, এইটা চলে আসছে ইসলাম ধর্মে, অনেক দিন ধরেই চলে আসছে এইটা। অনেক কিছুদিন আগেই আমরা দেখেছি যে চাইনিজ মেডিয়েশনে, চায়না এখানে মেডিয়েট করেছিল, এবং যেখানে সৌদি আরব এবং ইরানের একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা আমরা দেখেছি। এবং এখন কিন্তু ওই যে ওই কি বলে সেই শত্রুতামি বা সেই বৈপরীত্য এখন খুব একটা নাই, এগুলাকে তারা মিনিমাইজ করে ফেলেছে। এটা ওয়াইজলি করেছে, এবং এটা এই যে ক্রাউন প্রিন্স যিনি আছেন সৌদি আরবের, সালমান, মোহাম্মদ এমবিএস বলে, মোহাম্মদ বিন সালমান, উনি অনেক পজিটিভ আউটলুকের মানে অধিকারী। এবং অনেক কিছুই উনি বদলাচ্ছেন মিডল ইস্টে, স্পেশালি অয়েলের উপরে কি বলে ডিপেন্ডেন্সি কমাচ্ছেন। এটা ইউএইতেও চলছে, বিভিন্ন জায়গায় চলছে, আইটি টাইটি বিভিন্ন জায়গায় এরা ইয়ে করছে আর কি, মানে কনসেন্ট্রেট করছে। সো ইট ইজ চেঞ্জিং, ইকোনমি ইজ চেঞ্জিং, সোশ্যাল ফ্যাব্রিক্স উইল বি চেঞ্জিং অ্যাজ ওয়েল, ইকোনমি চেঞ্জ হওয়ার সাথে সাথে। এবং রিজিওনাল টাইজ আর চেঞ্জিং অ্যাজ ওয়েল। এখন দেখেন গ্লোবাল সাউথ ইজ ইম্পর্টেন্ট নাও, গ্লোবাল সাউথ ইজ রাইজিং, অনেকেই সবাই বলছে। যেমন একটা আলাদা, ট্রাম্প উইথড্র করে ফেললো, ট্রাম্প মানে ইন্টারন্যাশনাল রিজিওনাল থেকে সরে গিয়ে মেক আমেরিকা গ্রেট এগেন, মানে কনসেন্ট্রেটিং অন আমেরিকা করছে। এইটারও কারণ আছে, এইটার ইকোনমিক্যালি আমেরিকার যে ডেট, এটা আর কিছুদিন পর আমেরিকা অচলই হয়ে যাবে, মানে ইন্টারন্যাশনাল ইয়েতে। তো এই জন্যই ওয়ান অফ দ্য রিজনস ট্যারিফ উপরে জোর দিচ্ছে, কারণ তখন ট্রেড ব্যালেন্সটা যদি নিজেদের ইয়েতে নিয়ে আসতে পারে আমেরিকা, ম্যাক্সিমাম জায়গায় নেগেটিভ আর কি। তো ইভেন বাংলাদেশের সাথেও নেগেটিভ, সব জায়গায় নেগেটিভ, ইন্ডিয়ার সাথে তো প্রচুর নেগেটিভ, এটা নিয়ে তো মানে রীতিমতো ট্রেড ওয়ার চলছে। তো উম, এখন এইটাকে যদি কমিয়ে আনতে পারে তাহলে হয়তো ট্রেড ডেফিসিট বা এই যে $1 ট্রিলিয়ন ডেফিসিট কিছুটা ইয়ে হবে, এবং ওয়ার্ল্ডে একটা ভারসাম্য তৈরি হতে পারে, মানে আমেরিকার সাথে। তো এই জিনিসগুলো তো আছে, এটা আমার মনে হয় যে দিস ইজ ওয়াট অফ দ্য থিং, বাট এটা রঙও হতে পারে, ভুলও হতে পারে। কারণ ট্যারিফ নিয়ে অনেকেই অনেক কথা বলছে, অনেক ঘটনা আচ্ছা, ঘটছে। আমরা আমরা তো সৌদি আর পাকিস্তানের ফ্যাক্টর ফিরে যাই। হুম হুম। তো আহ, আহ, সেটাই আর কি, যে এখন মানে প্রত্যেকটা জিনিস তো একটার সাথে আরেকটা জিনিস তো জড়িত থাকে। আহ, এখন যে সৌদি এবং পাকিস্তানের যে প্যাক্ট, এটা তো আমরা দেখলাম যে হোয়াট হোয়াট ওয়াজ দ্য হিস্ট্রি, এবং কেন, এখন কেন, ওয়াই নাও, সেগুলোরও তো আমরা জানি, কার্যকারণ আমরা জানি যে কেন কি জন্য কি হচ্ছে। সিকিউরিটি ইজ দ্য ইস্যু। আর ব্যাপার হলো যে সৌদি এবং পাকিস্তান এবং ওইখানকার ইরানে তো, বা আপনার টোটাল মিডল ইস্টে তো একটা বিরাট কি বলবো অশান্তি বিরাজ করছে, ইনক্লুডিং প্যালেস্টাইন নিয়ে। সব জায়গা দিয়ে একটা অশান্তি, মানে কি একটা চরম অশান্তি বিরাজ করছে। এবং সো পাকিস্তানকে এখানে দেখা যাচ্ছে যে রিজিওনাল, মানে এশিয়া, সরি সাউথ এশিয়ান একটা দেশ,
তার ইম্পর্টেন্স কত বেড়ে গেছে ইন টার্মস অফ সিকিউরিটি, to provide security to the countries of the Middle East and the countries like Saudi Arabia, even Qatar এবং ইরানও। সো এটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুবই সারপ্রাইজিং একটা ফ্যাক্ট যে এশিয়া, সাউথ এশিয়ার যেই দেশগুলোকে খুব একটা মূল্যায়ন করা হয় না বা হতো না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্সে বা রিজিওনাল পলিটিক্সে, যেমন মানে ধরেন এখানে সাউথ এশিয়া, ধরেন ইন্ডিয়া হচ্ছে একটা বড় পাওয়ার, এবং ইন্ডিয়া নিজেকে ওইভাবেই মনে করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে ইট ইজ এ রিজিওনাল পাওয়ার। এবং তার চতুর্দিকে যারা আছে যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা বা whatever, আমাদের যে সার্ক কান্ট্রি গুলো সাউথ এশিয়ান, তো এই কান্ট্রি গুলোর উপরে একটা ডমিনেন্সি ইন্ডিয়া থাকবে, বা সে এটাকে একটা দেখে শুনে রাখবে, সামথিং লাইক দিস। অ্যাজ ওয়েল অ্যাজ সে যেমন বিমস্টেক করলো, বিভিন্ন জিনিস করলো। তো এখানে প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান প্রবলেম। ওইটা বলতে গেলে আবার আরেক দিকে চলে যেতে হয় যে কেন এই প্রবলেমটা, কি এই প্রবলেম, দিস ইজ নাথিং বাট এ পলিটিক্যাল প্রবলেম আমার কাছে। এবং যার ফলে যেটা হবে যে সৌদি যখন বলছে যে আমরা এবং পাকিস্তানের উপরে আমরা আমাদের সবকিছুই কোঅপারেশন হবে এবং জয়েন্ট ফোর্স তৈরি হবে এবং একই কমান্ডের আন্ডারে থাকবে, এবং আমরা সব কি বলবো, যে পাকিস্তানের উপরে অ্যাটাক হলে আমাদের উপরে অ্যাটাক, যেখানেই অ্যাটাক হবে সেখানে অ্যাটাক। এখানে দেখেন দুইটা যে ওয়ার্ডটা দেখেন, ওয়ার্ডটা হচ্ছে যদি অ্যাটাক হয়, আক্রমণ হয়। আর ইন্ডিয়ার চিন্তা হচ্ছে যদি ওরা আক্রমণ করে, পুরো উল্টা কিন্তু ব্যাপারটা। এরা বলছে ডিফেন্সিভ, আর ইন্ডিয়ার ভয় হচ্ছে যে ডিফেন্সিভ করতে করতে আবার অফেন্সিভে যদি চলে যায়। এখন ধরেন জিনিসটা যদি আমি লিগ্যালি চিন্তা করি, এগুলো সবসময় তো লিগ্যালি হয় না, তাও বলছি আর কি লিগ্যাল ধারণায় যে পাকিস্তান ইন্ডিয়াকে অ্যাটাক করলো, এই কন্ট্রাক্টে কিন্তু সৌদি আরব পাকিস্তানকে সাপোর্ট করার কথা না কন্ট্রাক্ট অনুযায়ী। বাট ইন্ডিয়া যদি পাকিস্তানকে অ্যাটাক করে তখন সৌদি আরবের সাপোর্ট করার কথা। দ্যাট ইজ দি দ্যাট ইজ দ্য ডিল। মানে পাকিস্তান যে একে অ্যাটাক করলো, ওকে অ্যাটাক করলো, আর সৌদি তার পিছু পিছু দৌড়ালো। দিস ইজ নট এট অল এনি ডিপ্লোম্যাটিক নর্মস অর সেন্স অর সিকিউরিটি ইস্যুস। তো এই যে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে এখানে ইন্ডিয়া চলেই আসে, যদিও আমরা পাকিস্তান বলছি। এটা তৈরি হচ্ছে যে ইন্ডিয়ার ইলেকশন পলিটিক্স, এবং তারা একটা অ্যান্টি, মানে যেটাকে বলে একটা ভয়, একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করে রাখা যে এটা হচ্ছে কারণ রিসেন্টলি ওদের এখানে একটা সেমিনার হয়েছিল ইন্ডিয়াতে, এবং সেখানে দেখা গেছে যে তার তারা বলছে যে আমাদের চতুর্দিকে যে দেশগুলো আছে সবই শত্রু দেশ, হ্যাঁ। সবই শত্রু দেশ, দিস ইজ অল এনিমি কান্ট্রি। তো এটা তো তাহলে খুব বলছেন মানে যে আমার সাথে সাথে কমন বাউন্ডারি থাকলে সেটা আর ওই দেশের ইন্টারনাল ব্যাপার থাকে না, এরকম একটা হ্যাঁ, কথা সেটা তো একটা বলেছে ওই যে যিনি সিংলা, উনি এখন এমপিও হয়েছেন, উনি ছিল। আমাদের বাংলাদেশের ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন। হ্যাঁ, ওটা উনি বলেছেন যে মানে এন্টায়ারলি যে এটাকে ইন্ডিপেন্ডেন্স অ্যাফেয়ার বলা যাবে না, এন্টায়ারলি না, এর ভিতরে কিছু। আচ্ছা, আমি আমি সিম্পল কোয়েশ্চেন যে লেটস অ্যাজিউম যে ইন্ডিয়া পাকিস্তানকে একটা আক্রমণ করলো, বা ভাইস ভার্সা, পাকিস্তান কোন ইন্ডিয়ান ইনস্টলেশনে আক্রমণ করলো, সৌদি আরব কি করবে, অ্যাকচুয়ালি কি করবে? অ্যাকচুয়ালি কি করবে সেটা তো অনেক কিছুই করতে পারে। ধরেন সৌদি আরবকে যে যুদ্ধেই জড়াতে হবে, কারণ সৌদি আরব যুদ্ধে জড়ানোর জন্য পাকিস্তান থেকে তো যুদ্ধাস্ত্র এবং এগুলো নিচ্ছে না। মানে যুদ্ধে জড়ানোর জন্য, মানে তার তো সামর্থ্য নিয়ে যুদ্ধ করার ওই টেকনোলজিটা নাই, সেই জন্য সে পাকিস্তানের কাছ থেকে নিচ্ছে, তাই না? তো সৌদি আরব, আমার মনে হয় সৌদি আরব কি করতে পারে, সৌদি আরবের ধরেন যদি ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করে, যদি সৌদি আরব এই ট্রিটিটা অনার করতে চায়, তাহলে সৌদি আরবের অনেক কাজ আছে করার। যেমন সৌদি আরবে কিন্তু প্রায় লাখখানিক ইন্ডিয়ানরা কাজ করছে, তাদের সাথে অনেক ইকোনমিক আছে, তেল মানে অনেক কিছু আছে যেটা নিয়ে সৌদি আরব ইজিলি ক্যান কন্ট্রোল। এই জিনিসগুলো করতে পারে, মানে তাকে যে ডাইরেক্ট, তাকেও যে একটা অস্ত্র নিয়ে দৌড়াতে হবে বা এই করতে হবে, সেগুলো আমার মনে হয় না, কারণ আজকাল অস্ত্র দিয়ে খুব একটা কিছু হয় না। মানে ওই যে সিচুয়েশন মিসাইলস। অন্যরকম হয়,
যে সৌদি আরব আক্রান্ত হলো, এখানে হ্যাঁ, সৌদি পাকিস্তান আরব আক্রান্ত হলে তো পাকিস্তান যাবে, যদি আক্রান্ত হয়। এখন যদি, হ্যাঁ of course। হ্যাঁ, আক্রান্ত হওয়ার ব্যাপারে আসবে, এই ডিলটা কিন্তু সম্পূর্ণ কেউ যদি আক্রান্ত হয় তখন, এবং এটা খুবই মোরাল, এটা অবশ্যই হওয়ার কথা বা হওয়া উচিত। তো এখন অনেকে বলছে এই ডিলটাকে যে মুসলিম ন্যাটো, কারণ ন্যাটোতে এই আছে যে একজন একটা কান্ট্রি কারণ অ্যাটাক ওই করা মানে, ফ্রেজিং গুলো অনেকটা নেটোর মতো করা, হ্যাঁ ন্যাটোর লেখাগুলা। মতো করা, লেখাগুলো ন্যাটোর মতো করা, এগুলো করা। এইটা আসলে মানে যে কোন, যেমন ওই নিউক্লিয়ার বোম যখন ইংল্যান্ড তৈরি করছিল, তখন ওখানে এক ভদ্র মহিলা ছিলেন, উনি ওই নিউক্লিয়ার ওটা কাজ করতেন, ওই বোম তৈরির ইয়েতে। তো উনি স্পাই হিসাবে কাজ করলেন, রাশিয়ান। উনি এই নিউক্লিয়ার বোম, ওনার নামটা আমি ভুলে গেছি, অনেক আগে পড়েছিলাম, উনি এই নিউক্লিয়ার বোমের ফর্মুলাটা রাশিয়ায় পাচার করে দিলেন। পরে অনেকদিন পরে রিসেন্ট, মানে কি ধরেন 5-6 বছর আগে তার ওই এগুলো নিয়ে ট্রায়াল হয়েছে, কথাবার্তা হয়েছে, তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, কেন তুমি এটা করলা, সে তখন বলেছিল যে দেখো, ইংল্যান্ডের যদি, ইউকের যদি বোম থাকে আর ধারে কাছে কারো যদি না থাকে, ইট ইজ এ থ্রেট, ডেঞ্জারাসলি থ্রেট। এই জন্য আমি রাশিয়াকে দিয়েছি, যাতে একটা ব্যালেন্স হয়। মানে ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে ইন এ সেন্স, নিউক্লিয়ার বোম একবার আমেরিকা মেরেছে ইয়ের উপরে, জাপানের উপরে, এরপরে কিন্তু আমরা আর খুব একটা দেখি নাই ওইটার যে ইম্প্যাক্ট, ওইটা মানুষ, মূলত সারা পৃথিবীর মানুষ। ডেটারেন্ট হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ, এখনকার জমানা। হ্যাঁ। তো তারপরে এখন, হ্যাঁ এখন অনেক মিনিমাইজ মানে কি এখন, মানে ধরেন ওই যে মিসাইল হেড গুলাতে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ইয়ে থাকে, কম বেশি এরকম এরকম। হ্যাঁ, যেটাকে বলে সুপারসনিক মিসাইল, এগুলো তো বিভিন্ন ধরনের নিউক্লিয়ার হেড থাকে, কিছুটা বড়, কিছু ছোট, কিছু এই কিছু সেই, এখন অনেক অনেক ফ্যাক্টর হয়ে গেছে আর কি নিউক্লিয়ার বোমের। তো অনেক কি বলবো এটাকে, ইভেন ইভেন এই যে 2 দিন আগে দেখলাম যে হুতি ড্রোন অ্যাটাক করেছে ওই ইসরায়েলে, তেল আবিবের পাশে। তো এই সমস্ত তো এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে এই যে নিউক্লিয়ার বোম, এটা হচ্ছে একটা সিকিউরিটি মেজার, যে হ্যাঁ তুমি যদি এটা করো, আমারও কিন্তু এটা আছে। যেই প্রবলেমটা হচ্ছে, মিডল ইস্টে কোনো ব্যালেন্সিং নাই, কোনো মেজার যে নিবে, যে বা কাউকে যে কেউ ভয় পাবে। যেমন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা যেটা হলো, ওই আপনার পেহেলগাম, তো ওইখানে দেখেন ট্রাম্প ইন্টারফেয়ার করলো, মানে ট্রাম্পের কথা অনুযায়ী। এবং ইন্ডিয়া বলছে যে না, এটা ট্রাম্প ইন্টারফেয়ার করে না, এটা আমরা বাইলেটারালি বন্ধ করেছি। এখন দেখেন, ট্রাম্প কিন্তু বারবার বলছে, মানে আমি কয়েক জায়গায়, এক এক জায়গায় এক এক নাম্বার আছে, বাট হোয়াট এভার, সেটা ইম্পর্টেন্ট না, অনেকবার উনি বলেছেন যে আমি এটা বন্ধ করেছি, আমি এটা বন্ধ করেছি। হ্যাঁ হ্যাঁ, করেছে। এখন আমি কাকে বিশ্বাস করব? হুম, সুরায় ট্রাম্পকে এখানে গেরিন্টি। বিশ্বাস করা যায় মনে হয়, কারণ ট্রাম্প ভেরি কনফিডেন্টলি বলছিল, এবং ট্রাম্পের বলার পরেই এটা বন্ধ হচ্ছে আসলে। আচ্ছা অবিক হ্যাঁ, ভাই, আমরা মানে মানে লজিক্যালি আমি খালি একটা উদাহরণ দিচ্ছি, একটা জাস্ট মানে প্রমাণ। এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, যে মানে প্রক্সি ওয়ার বলা হয়, সেই যুদ্ধে ট্রাম্পের ভূমিকা কি কতটা সত্যি, কিছু কিছু তো লজিক্যালি ব্যাপার আছে, যেমন আপনি মানে একটা জায়গায় ডিসিশনে, সিদ্ধান্তে আসলেন যে এটা আসলে ট্রাম্পেরই করা। তো আমার আরেকটা যুক্তি মনে হয় যে ধরেন দুই পক্ষ সালিশ করছে, এক পক্ষ বলছে যে হ্যাঁ এটা ট্রাম্পই করেছে, তাহলে কিভাবে আমি, আরেক পক্ষ যদি বলে না এটা করে নাই, তাহলে মানে কিভাবে আমি, মানে আমার তো এক পক্ষ তো বলছে এবং ট্রাম্প নিজে বলছে, মানে দুইজন তিনজনের ভিতরে দুইজনকে আমি পাচ্ছি, মানে এটা অনেকটা ওই ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো হয়ে যায়, 3:2:1। আমার মনে হয় একটা একটা ফেস সেভিং কিছু বলা দরকার ছিল, এই জন্য হয়তো বলেছে তারা। তো আমি আহ, পূর্ববর্তী আলোচনা সূত্র ধরে আহ, আরেকটা উম, এই ডিলে একটা ব্যাপার আছে, যে সৌদি আরব আক্রান্ত হলো, যেটা নিয়ে আপনি আলোচনা করেছেন। তো সৌদি আরব ট্র্যাডিশনালি রিজিয়নে আক্রান্ত হতে পারে কার কাছে? ইরানের কাছে। তো আপনি সেখানে বলেছেন যে ইরানের সাথে দে আর অ্যাটলিস্ট ইমপ্রুভিং দেয়ার রিলেশন, স্পেশালি এমবিএস যেখানে আহ, অনেক জড়িত।
উনি চেষ্টা করছেন দুর্দশে শিয়া সুন্নি সেক্টরিয়ান ডিভাইড থেকে বাইরে এসে চিন্তা করার জন্য। আরেকটা আছে অবভিয়াসলি ইসরায়েল। তো ইসরায়েল যদি, ইন হাইপোথেটিক্যালি স্পিকিং, তারা তো অনেক রকম থ্রেট দিয়েছে। আপনি বললেন যে ব্রডার, যে গ্রেটার ইসরায়েল, অখণ্ড ভারতের মতোই একটা হ্যাঁ, অখণ্ড হ্যাঁ। ইসরায়েল যেরকম একটা ইয়ে করতে এক্স্যাক্টলি। পারে। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে আসলে কারো কিছুই করা আমি আমি অবশ্যই এটা বলতেছি যে হামাস ওখানে প্রভোকেশন ছিল, যাই ছিল, গাজায় তো এটা এক ধরনের জেনোসাইড, এক ধরনের নয়, ক্লাসিক কেস অফ হ্যাঁ, ইট ইজ জেনোসাইড জেনুইন। হয়েছে। ইয়েস। কেউ কিছু করতে পারে নাই। কাতারে অ্যাটাক করলে কিছু করতে পারেনি, ইয়েমেনে করতে, মানে তাদেরকে একটা ফ্রি হ্যান্ড বিকজ অফ তাদের অনলি সুপার পাওয়ার, যে তাদের একটা সাপোর্ট আছে, এবং একেবারে জায়নিস্ট লবি খুব স্ট্রং আছে। তো in the scenario, hypothetical scenario, যে Saudis are being invaded by Israel or some rockets are thrown হুম, at their হুম, হুম, direction, হুম, তাইলে পাকিস্তানের কি আসলে কিছু করার আছে? কারণ পাকিস্তানও তো মূলত চায়না এবং তাদের টেকনোলজি গুলো পাশ্চাত্য, মানে আমেরিকার সাথেও তো পাকিস্তানের দীর্ঘদিন, সে 47 থেকে এখন পর্যন্ত হুম, হুম, মিলিটারি হুম, ওয়েপনরি হুম, ট্রেনিং হুম, সবকিছুতে আছে, চায়নার সাথেও আছে। তো এখানে আসলে ইসরায়েল তো এক ধরনের ফ্রি হ্যান্ড আছে। তো আমি একটু হুম। বেশি সময় নিয়ে নিলাম, কিন্তু ইসরায়েল যদি না, না, কোনো বলেন না। দেশকে, সৌদি আরব বা যাই হোক, এখানে কি কোনো কিছু করার আছে কারো, বা ইভেন পাকিস্তানের উপরে যদি? না, সেটাই তো দেখা যাচ্ছে যে করার নাই, মানে এখন পর্যন্ত করার নাই। তো সেটা যাতে করা যায়, বা সেটা যাতে অ্যাটলিস্ট একটা ব্যালেন্স করা যায়। যেমন যেটা আমি বলছিলাম যে নিউক্লিয়ার ফোর্স কেন ওই ভদ্র মহিলা রাশিয়াকে দিয়ে দিলেন, কি ধরনের উইজডম তার, মানে শি হ্যাজ মোর উইজডম দেন আদার্স, এরকম একটা ব্যাপার। যে কেন দিয়ে দিলেন, তার কারণ হচ্ছে একটা ব্যালেন্স করার জন্য, যাতে পৃথিবীটা ধ্বংস না হয়ে যায়। কারণ জাপানটা মাত্র সবাই দেখলো ওই সময় যে কি হলো জাপানে। সো এটা একটা বিরাট ব্যাপার। যেমন ফর এক্সাম্পল, ইসরায়েলের যে আয়তন, যেই রাষ্ট্রের আয়তন, ওইখানে যদি একটা বড়, মানে জাস্ট পাকিস্তানের তো আহ, প্রায় 190 না কতগুলো বোম তৈরি করা আছে, ইট ইজ রেডিমেড। ওখানে দুইটা বোম ফেললে ইসরায়েল শেষ। অনলি টু, ইসরায়েল উইল বি ডেস্ট্রয়েড ফরএভার। কিন্তু পাকিস্তান বা ইরান বা সৌদি আরবে ওরকম একটা দুইটা বোম ফেললে হবে না। পুরো দেশটাকে ডিস্ট্রয় করতে গেলে ওটা অনেক বড় এলাকা, ওটা করতে গেলে অনেকগুলো লাগবে। তো এই অনেকগুলো করার মতো সময় পাবে না, বা অনেকগুলো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে রিস্কটা কার কত বেশি। ধরেন আপনি যে কোনো জিনিসই আমরা নিজেদের ভিতরেও ধরি যে আচ্ছা এই কাজটা আমি করব, এখানে আমি পয়সাটা খাটাবো, এখানে রিস্কটা কেমন, আমার কত টাকা যেতে পারে, কত টাকা, এরকম তো আমরা হিসাব করে নেই সবসময়। তো ন্যাশনাল সিকিউরিটিতে তো এই হিসাবটা অবশ্যই আছে। যেমন নর্মাল একটা জিনিস বলেন, ধরেন আমি আম, সিলেটে একটা ট্রেনিং এ গেছিলাম, ওইটা এম্বাসির, আমেরিকান এম্বাসির অ্যাম্বাসেডারের সাথে। তো ওইখানে গিয়ে দেখলাম আমার কিছু ছোট ভাইরা ছিল আমার, আমি যেহেতু ক্যাডেট কলেজ থেকে পড়া, তো আর্মিতে ওরা থাকে, অনেকেই চাকরি করে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম বার্মার সাথে কি হলে, মানে যদি যুদ্ধ হয় বা কিছু হয় তো হোয়াট টু ডু, আমাদের কি, আমাদের তখন, এখন বাংলাদেশের ফায়ার পাওয়ার ইজ প্যারালাল টু বার্মা। আর ওই সময়, মানে আমি বলছি প্রায় আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। ওই সময় বাংলাদেশের না, 5-6 বছর হ্যাঁ, 6-7 বছর আগের ঘটনা। ওই সময় বাংলাদেশের ফায়ার পাওয়ার যা বার্মার মানে 50% ছিল ফায়ার পাওয়ারে। তো আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আমরা তো কি, আমরা, তোমরা যে বলে তো স্ট্রেংথ, আমরা তো পারি না, মানে আমি তো বুঝতে পারছি না এটা কিভাবে, হাউ কুড ইউ ম্যানেজ ইট। তখন ও বললো যে দেখেন বার্মার কিন্তু বিভিন্ন বর্ডারে ঝামেলা আছে, দে ক্যানট কনসেন্ট্রেট ইন ওয়ান বর্ডার। হ্যাঁ, যেমন যদি ওরকম একটা ব্যাপার আর কি। তো ইসরায়েলের বর্ডার তো খুব ছোট, আর অন্যান্য জায়গার বর্ডার, তো এখানে প্লাস মাইনাস দুইটাই আছে। যেমন ইন্ডিয়ার কিন্তু অনেক বর্ডার, বা বার্মারও অনেক বর্ডার বিভিন্ন জায়গায়, আর বাংলাদেশের বর্ডার কিন্তু একটাই। হ্যাঁ, একদিকে যদিও বার্মা খুব ছোট, হ্যাঁ, রাখাইন দিয়ে, আর সেভেন সিস্টার্স এবং ইয়ে নিয়ে অ্যাকচুয়ালি
ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের বর্ডার, হ্যাঁ। আর কোনো সো বর্ডার নেই। ইন্ডিয়াও যে আমাদের এখানে অ্যাটাক করলে বা ওরকম আনলাইকলি সিনারিও আমি হ্যাঁ আশা হ্যাঁ করি হ্যাঁ যে ওরকম হ্যাঁ, করলে ইন্ডিয়া তো চায়নাতেও তাদের একটা ফোর্স রিজার্ভ রাখতে হচ্ছে, এক্স্যাক্টলি আবার ওইটাই বলছি। আবার হ্যাঁ পাকিস্তানের জন্য রাখতে হচ্ছে। তো আপনি বলছেন যে নিউক্লিয়ার একটা হলোকাস্ট, এটা এটা মানে কি চিন্তা করা উচিত না। আসলে আমরা ওরকম চিন্তা করতে চাই না যে একটা নিউক্লিয়ার যুদ্ধ হবে পৃথিবীর যেখানে, একটা জু মরুক বা মুসলিম মরুক, কোনোটাই বাঞ্ছনীয় নয়। কিন্তু আপনি বলছেন যে শক অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি, সেটা পাকিস্তান বা ইরান এদের বেশি, যেহেতু তাদের ল্যান্ড মাস অনেক বড়। আর হুম ইসরায়েল আফটার অল ইজ এ স্মল স্টেট। তাদের হুম একটা দুটো যদি নিউক্লিয়ার ভুলেও পড়ে যায়, তো তারা আর দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আহ, এটা তো এটা মানে কমন সেন্সে তাই বুঝায়, কমন হ্যাঁ সেন্সে হ্যাঁ তাই হ্যাঁ। বুঝায়। তো আপনি এই যে রিসেন্ট যে চুক্তিটি হলো, আপনি এটাকে পজিটিভলি দেখছেন এবং কতটা ইমপ্লিমেন্টেবল, এটা যদি বলেন, বলে আমরা আজকের মতো শেষ করতে পারি। না, মানে ইমপ্লিমেন্টেবল তো হচ্ছে। এটা এটা ব্যাপারটা এই যে রিসেন্টলি যে কাতারে যেই মানে কি বলে ইসলামিক কান্ট্রি গুলোর একটা ইয়ে হলো, মিটিং হলো আফটার দি ইসরায়েল অ্যাটাক অন দোহা, যে মিটিংটা হলো এখানে তো সবাই বলছে যে এখন আমাদের আসলে কথায় আর কাজ হবে না, এখন আমাদের অ্যাকশনে যেতে হবে এবং আমাদের একটা সিকিউরিটি প্যাক্ট তৈরি করতে হবে লাইক নেটো। এটা এখন সৌদি আরবের যেটা এক্সিস্টিং আছে সেটা দিয়ে শুরু হলো। কাতারও ইন্টারেস্টেড, এবং কাতারও এখানে যোগ দিতে পারে, there is a possibility। এবং ইউএইও ইন্টারেস্টেড। এই যে গালফ কান্ট্রি যেগুলো ইনক্লুডিং সৌদি আরব, এই যেগুলো বড় বড় আরাবিয়ান, এতদিন তারা আমেরিকার উপর ডিপেন্ড করে বসেছিল যে হ্যাঁ আমেরিকা উইল প্রোটেক্ট দেম শেল্টার অর দেম, সামথিং লাইক। হ্যাঁ অর প্রোটেক্ট দেম, কারণ আমেরিকান বেস গুলো তো আছে। সৌদিতেও আমেরিকান বেস আছে, আহ, ইয়েতেও আমেরিকান বেস আছে, মানে কাতারে তো সবচেয়ে বড়, মিডল ইস্টের সবচেয়ে বড় বেসটাই আমেরিকান। আবার একটা মজার ব্যাপার দেখেন, অন্যদিকে চলে না গেল। ওই ওই বেস তো মনে হয় ইসরায়েল ইউজও করেছিল কোনো কখনো, হ্যাঁ হ্যাঁ এতে, হ্যাঁ, কোন একটা ইফ আই এম অ্যাটাকে, নট রং। হ্যাঁ কোন একটা অ্যাটাকে মনে হয় করেছিল, আমার খেয়াল নাই। তারপর এখন দেখেন ট্রাম্প কিন্তু এখন আফগানিস্তানের বেসটাও নেওয়ার চেষ্টা করছে। সে কিন্তু ওইদিন বলেছে যে উই হ্যাভ এ ভেরি বিউটিফুল বেস, উই হ্যাভ গিভেন দেম ফর নাথিং, উই ওয়ান্ট টু, এবং এটা বললো যে দেয়ার উইল বি এ ব্রেকিং নিউজ। আফগানিস্তান প্রোটেস্ট করেছে, আফগানিস্তান তালিবান যারা প্রোটেস্ট করেছে, তার কারণ ওখানে চায়নাটা না। মানে এইটার ইম্প্যাক্টটা যদি আমি বলি, এবং সর্বোপরি বড় ইম্প্যাক্ট যেটা আমি বলবো সেটা যদি আমাদের দেশ নিয়ে বলি, বাংলাদেশকে নিয়ে বলি, ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে, এটা তো একটা ব্যাপার, প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এটা যে হচ্ছে সেটার একটা যে মানে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে সবার মনস্তাত্ত্বিকে একটা জিনিস হয়ে যাচ্ছে যে না, এটা তো এইভাবে ওয়ার্ল্ড অর্ডার চললে চলবে না বা চলার কথা না। আর ওখানে চীন রাশিয়া সিরিয়াসলি ব্যাক করে চলেছে, দে আর রিয়েলি, মানে আমি যদি ওয়ার্ল্ড পাওয়ার ধরি, এখন ইউনিপোলার থেকে তো মাল্টিপোলার। কিন্তু মাল্টিপোলারেও যে অনেক দেশ আছে তা তো না, শুধু চীন এবং রাশিয়াকেই ধরা যায় যে আমেরিকার ধারে কাছে। আমেরিকা এখনো পাওয়ারফুল ইন টার্মস অফ ফায়ার পাওয়ার, সবকিছু নিয়ে। তো এখন ব্যাপার হলো যে এই ইম্প্যাক্টটা কোথায় পড়বে, এই ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ান রিলেশনে একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। মানে অ্যাটলিস্ট পাকিস্তান উইল ফিল দ্যাট ইয়েস উই ক্যান মেক আওয়ারসেলফ সিকিউর, ইন্ডিয়া থেকে অ্যাটাক আসার সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইন্ডিয়া যেটা ভাবছে যে টেরোরিস্ট অ্যাটাক বেড়ে যাবে, সৌদি আরব ইজ মানে ফান্ডিং টেরোরিজম ইন পাকিস্তান বিকজ দে আর ফান্ডিং, সো এই ফান্ড নিয়ে তারা টেরোরিস্ট অ্যাটাক করবে, এই করবে সেই করবে। এইটারও সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। আই ক্যানট সে নো, কারণ এগুলো হচ্ছে, এবং কোনটার ভিতরে যে কে জড়িত এবং কি টাকা, ইট ইজ টাফ টু আন্ডারস্ট্যান্ড। অ্যাটলিস্ট আমার পক্ষে, মানে অনেকদিন ধরে দেখেও বুঝি না যে আসলে কোনটা কি, কোথায় কার সাথে কি। এগুলো তো হচ্ছে আসলে, দিস টেরোরিজম হ্যাজ বিকাম, আমার যদি বলেন, ইট ইজ এ মার্সেনারি টাইপ ব্যাপার। এটা হ্যাঁ ধর্মকে ইয়ে করে, এটা একটা মার্সেনারি টাইপ। আর আমাদের বাংলাদেশের যে, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের জন্য এটা একটা ভালো ডেভেলপমেন্ট। কারণ বাংলাদেশ অ্যাজ এ মুসলিম পপুলেটেড কান্ট্রি, আমি যদিও ধর্মে যেতে চাই না, বাট স্টিল পপুলেটেড কান্ট্রি। এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের অনেক ভালো রিলেশন। বাংলাদেশের সাথে মাঝখানে পাকিস্তানের রিলেশনটা একটু গড়বড় ছিল, বাট এখন আবার সেটা রিভাইভ করেছে। এবং বাংলাদেশের সাথে এখানে আরেকটা প্লেয়ার আছে, ইয়ে টার্কি। টার্কিজ আর্মস পাওয়ার ইজ ভেরি কোয়ালিটি, এবং তারা এখানে ইন্ডাস্ট্রি করবে, অ্যাজ ওয়েল অ্যাজ চীন।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের সাথে রাশিয়ারও কিন্তু এখন একটা ভালো মিলিটারি এবং এই সমস্ত জিনিস হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ পাকিস্তান। পাকিস্তান গেছে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট রাশিয়াতে বাংলাদেশ, ইন্ডিয়া, ইভেন কি আমেরিকাও এখানে অবজারভার একটা ট্রেনিং হচ্ছে, মিলিটারি ট্রেনিং রাশিয়াতে, যেটা যেই ধরনের ট্রেনিং গুলা নিয়ে অনেক ইন্ডিয়া অনেক কন্ট্রোভার্সি করছে বা অনেক কনসার্ন করছে যে বাংলাদেশে আমেরিকান আর্মি চিটাগাং এ কেন। বাট আমি বাংলাদেশে 12 বছর আমেরিকান এম্বাসিতে কাজ করেছি এবং প্যাকম বা প্যাসিফিক কমান্ড বা এদের সাথে আমি কাজ করেছি, পরে তো ইন্দো প্যাসিফিক হলো। এবং প্রতি বছর কিন্তু এই এক্সারসাইজ গুলা হুম হুম। হয়, এবং এয়ার অনেক বছর ফোর্সের ধরেই হয়। এক্সারসাইজ হয়, হ্যাঁ। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা and, আমেরিকা শ্রীলঙ্কাতে একটা এক্সারসাইজ করেছে, এখন এটা বাংলাদেশে হচ্ছে। ইটস অল মেডিকেল এন্ড ডিজাস্টার রিলিফ, ডিজাস্টার রেসপন্স, হ্যাঁ হ্যাঁ ডিজাস্টার হ্যাঁ রিলিফ, এটা একটা বিরাট, এটা প্রতি হ্যাঁ। বছর হয়। এটা হ্যাঁ, গত আজকে বছরও থেকে এটা হয় না। নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছিল, মানে হ্যাঁ, সো এটা কিছু এইগুলো বলার জন্যই বলা আর কি। কিছু বলার জন্য বলা, দ্যাট ইজ দ্য থিং। অ্যানাদার থিং হচ্ছে যে যদি পাকিস্তানের ইকোনমি রিভাইভ করে, ডেভেলপ করে, এট দ্য সেম টাইম এই সিকিউরিটি ইয়েতে, ওদেরও তো টেরোরিজমে অনেক প্রবলেম, ভিতরে তো অনেক প্রবলেম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো এটা যদি রিভাইভ করে, ইভেন পাকিস্তান তো আমেরিকাকে তাদের এক্সপ্লোর অয়েল, সবচেয়ে বড় অয়েল এক্সপ্লোরের হ্যাঁ যে জায়গাটা সেটা দিয়ে দিয়েছে। সো হ্যাঁ হ্যাঁ। আমেরিকা ওয়ান্টস পাকিস্তান টু বি সিকিউর, চায়না হ্যাঁ। ওয়ান্টস পাকিস্তান টু বি সিকিউর, at the same time Saudi Arab will be wanting Pakistan to be secure. তো ইন্ডিয়ার এখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যদি একটু বুঝে ব্যাপারটা, নমনীয় হয়, যদি বুঝে যে না আমাকে সবাইকে নিয়ে থাকতে হবে, এই ইম্প্যাক্টটা বাংলাদেশের ভিতরেও পড়বে। এবং আমার মনে হয় যে ভালোই পড়বে, কারণ এই বছরও ইলিশ মাছ গেছে আমাদের বাহ। ইন্ডিয়ান, যে দুর্গা হ্যাঁ হ্যাঁ। পূজার সময় তাদের তো ইলিশ মাছ খুব দরকার বা সেটা পছন্দ করে। তো আমাদের মনে হয় যে আসলে গ্লোবাল সাউথ কনসেপ্টটা যদি আমরা ধরে ধরে করতে পারি, তাহলে যে ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত ছোটখাটো এই জিনিসগুলোতে তো জনগণের কোনো লাভ হচ্ছে না আসলে। সেটাই। কমিউনিকেশন না বাড়লে, এগুলো করলে জনগণের কোনোই লাভ হচ্ছে না, কারোই কোনো লাভ হচ্ছে না। কিছু পাওয়ারফুল লোক তারা মানে সবকিছুকে কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো করছে, এটুকুই বলতে পারি। ঠিক এবং আছে। যার ফলে আমার মনে হয় যে আমাদের দেশের এখানে পজিটিভ থিঙ্কিং করার সুবিধা আছে, আমাদের দেশেরও এই জিনিসটাকে, এই ডেভেলপমেন্টটাকে সাধুবাদ জানানো উচিত, এটুকুই। ধন্যবাদ ধন্যবাদ অভিক ভাই। আমরা সমৃদ্ধ হলাম আপনার আলোচনা শুনে। এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের আলোচক অত্যন্ত পজিটিভলি দেখছেন, এবং আমার মনে হয় যে আমাদেরকেও এটা পজিটিভলি না দেখার কোনো কারণ নাই। আম, তো আমরা সবসময় চাই না যে একটা যুদ্ধ বাঁধুক, কিন্তু যুদ্ধ বাঁধলে তো সেটা রেজিস্ট করার মতো আহ, হুম ক্ষমতা থাকতে হবে। এবং হুম এখন পর্যন্ত যেহেতু আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, তো একটা ব্যালেন্স, যে কথাটা আমাদের আলোচক বললেন, যে সব জায়গায় একটা ব্যালেন্স থাকার খুব প্রয়োজনীয়। তো হুম হুম। ঠিক আছে, আমরা ভবিষ্যতে আমরা অন্য একটি টপিক নিয়ে বা এই টপিকের ফার্দার কোনো আলোচনা আমরা যাব। তো অনেক ধন্যবাদ অভিক ভাই। আমরা ধন্যবাদ পরবর্তী। আপনাকেও, এবং এবং ধন্যবাদ যারা শুনছেন, নিউ ভিউয়ের যারা দেখছেন প্রতিনিয়ত। আমরা দেখছি আপনার বিভিন্ন ইস্যুতে, এবং আমি মনে করি যে এই জাতীয় সুস্থ আলোচনা করার দরকার আছে। না হলে যে যেই পরিমাণে যে মানে কনফিউশন ছড়ানো হয় উল্টাপাল্টা, এবং এটা করায় তো অনেক বড় বড় মানে যারা মানে ধরেন অ্যাম্বাসেডর পর্যায়ে, এই পর্যায়ে সেই পর্যায়ে, যেমন সিংরা বলে দিল কোনো ইন্টারনাল অ্যাফেয়ার্স ইন্টারলি নাই। তো এই জাতীয় কথাগুলো তো আসলে আহ, মানে উম, এগুলোকে ইয়ে করা মানে ডিমিস্টিফাই করা উচিত, বা যেটা যেটা আসলে ক্লিন, যেটা আসলে সভ্যতা, এই জায়গায় আমাদের কথা বলা উচিত। অসভ্য কথাবার্তা বলেছ আসলে, মানে সবাইকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। এটা ওনার ওনার কথাটা খুবই আপত্তিকর। এটা তো হুম, মানে এটা তো সভরেন্টি অস্বীকার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। ধন্যবাদ। আচ্ছা, আবার দেখা ধন্যবাদ। হবে ইনশাআল্লাহ।